এবার দিলীপ ঘোষের বিরুদ্ধে কমিশনে নালিশ জানালো তৃণমূল কংগ্রেস। ভিডিও ফুটেজ সহ কমিশনে নালিশ জানানো হয়েছে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে। দিলীপ ঘোষ যে মন্তব্য করেছিলেন শশীবাজার বাড়িতে হামলার প্রসঙ্গে, সেই মন্তব্যের মধ্যে দিয়ে নির্বাচনী বিধি ভঙ্গ হয়েছে এই মর্মে অভিযোগ জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফে উস্কানি দিচ্ছেন দিলীপ ঘোষ, এই অভিযোগ করা হয়েছে। আপনাদের শোনাবো দিলীপ ঘোষ ঠিক কি বলেছিলেন। 14 তারিখ যেদিন প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশ ছিল, ঠিক সেই দিন শশীবাজার বাড়িতে হামলার প্রসঙ্গে কি বলেছিলেন দিলীপ ঘোষ, এবং দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন, পরপর দেখুন। ওনারা ভেবেছিলেন দুটো ঢিল মারবেন, বিজেপি লোকেরা পালিয়ে যাবে, যা হয়। সে বিজেপি নয়, বিজেপি পাল্টে গেছে। এতদিন যা গুন্ডামি মারপিট করেছেন সব হিসাব চুকতে হবে। সাবধান থাকুন, যদি শশীবাজার বাড়িতে অ্যাটাক হতে পারে, কালীঘাটেও অ্যাটাক হতে পারে, মদন মিত্রি বা চেতলার বাড়িতেও অ্যাটাক হতে পারে, আর এটা হবেও ভোটের আগে, জেনে রাখুন। একটা ভিডিও দেখছিলাম, তাতে ওদের একজন নেতা বলছে কেন্দ্রীয় মন্ত্রীর রাজ্যের মন্ত্রী শশীবাজার বাড়ি আক্রান্ত হয়েছে, এরপর মমতা ব্যানার্জির বাড়ি আক্রান্ত হবে, কালীঘাট আক্রান্ত হবে, চারিদিকে গুন্ডা লেলিয়ে দেবো। আমরা বলি বুকের পটা থাকলে দেখা, লড়ে নেব, সব কটাকে লড়ে নেব। আমরা কেউ ঘাসে মুখ দিয়ে চলি না, আমরা ঘাসকে জন্ম দিই, এটা মাথায় রাখবেন ভালো করে। ইতিমধ্যেই তৃণমূল প্রার্থী ঘোষণা করেছে কুণাল ঘোষ, বেলেঘাটা থেকে তাকে প্রার্থী করেছে। এবার তৃণমূল কংগ্রেস তিনি ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন। সরাসরি আমরা সেই প্রচারের দিকে নজর রাখবো। আবির দত্ত রয়েছেন সেখানে। আবির, দেখো সরাসরি আমরা দেখাচ্ছি কুণাল ঘোষ তিনি এসেছেন এবং তার কর্মী সমর্থকেরা তাকে মালা পরিয়ে তিনি দেওয়াল লিখন দিয়ে প্রচার শুরু করে দিলেন। কুণালদা, এবার আমরা দেখছি যে আপনার বেলেঘাটা থেকে লড়াই, সেখানে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। পরেশ পাল এখানে দীর্ঘদিনের বিধায়ক। পরেশদা আমার দাদা, পরেশদার আশীর্বাদে আমি লড়ছি। মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর, অভিষেক বন্দ্যোপাধ্যায় মাথার উপর, এখানে পরেশদা তিনি আমাকে আশীর্বাদ করছেন। কালকে আমি তাকে প্রণাম করে আমি প্রচার শুরু করেছি এবং পরেশ পাল একেবারে পুরো দস্তুর আমার সঙ্গে প্রচারেও নামবেন। এছাড়া 8টা ওয়ার্ড আছে, জীবন সাহার মতো সিনিয়ররা আছেন, 8 জন কাউন্সিলর আছে, তার বাইরে অলোক দাস বা স্বপন সমাদ্দার সিনিয়র নেতারা আছেন, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা আছেন, আমাকে তারাই গাইড করবেন। আর এটা আমার হোম কনস্টিটুয়েন্সি। সবচেয়ে বড় কথা, এখানে এবার তৃণমূলে কে প্রার্থী নয় এটা বড় কথা নয়। নেত্রী একজন মমতা ব্যানার্জি, আমাদের কেউ প্রার্থী হয়তো নয়, কিন্তু সবাই কর্মী এবং সৈনিক, এবং আমাদের কর্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবার মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে 250-র বেশি সিট নিয়ে নবান্নে পৌঁছে দেওয়ার লড়াইটা আমাদের গোটা বাংলায় সব। এই 250 বললেন, সেখান থেকেই বলছি প্রায় 2,50,000 ভোটার রয়েছে এই বেলেঘাটা কেন্দ্রে। এসআইআর এর প্রভাব এখানেও রয়েছে, এটা কতটা বড় ফ্যাক্টর হতে পারে বা তাৎপর্য? এসআইআরটা একটা বিরাট চক্রান্ত। জেনুইন ভোটারদেরকে যেভাবে ডিলিট করা, হ্যারাস করা বিজেপি করেছে, তারা একটা কনস্পিরেসি করেছে। তারা তো বাংলায় নিয়ম মেনে লড়ে না, বাংলা টাকা বন্ধ করে, বাঙালিকে বাংলা বললে অন্য রাজ্যে মেরে ফেলে, বাংলা বললে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এবার এসআইআর দিয়ে হিন্দু মুসলমান সবাইকে, বাঙালি অবাঙালি সবাইকে হ্যারাস করছে। ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছেন কুণাল ঘোষ। এদিকে বেহালা পূর্বে তৃণমূল প্রার্থী শুভাশিস চক্রবর্তী কি বলেছেন তিনি, শোনান। আমি যেদিন থেকে রাজনীতিতে প্রবেশ করেছি সেদিনই থেকে আমার নেত্রীর নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির কথা হচ্ছে রাজনীতির মাধ্যমে মানুষের সেবা করা, আর মানুষ যখন বিপদে পড়বে তখন জাত ধর্ম বর্ণ দেখবি না, তার পাশে প্রয়োজনে সাহায্যের হাত বাড়িয়ে দিবি। আমি সেই দিন থেকে এই আদর্শ মেনে চলছি। অতএব আমায় নতুন করে কোনো প্রতিশ্রুতি দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। আমি মনে করি বেহালায় যেহেতু আমি মনোনীত হয়েছি, আমি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমি জনগণের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করব। জনগণের পাশে থেকে আমি জনগণকে আমার যতটা সাধ্য ততটা আমি তার পাশে থেকে সাহায্য করব। এখানে না পাওয়ার কোনো প্রত্যাশা নেই, সবাই পেয়েছে। কারণ আপনারা জানেন যে মমতা ব্যানার্জি 2011 সালে ক্ষমতায় আসার পর তাকে কাউকে কিছু বলতে হয়নি। তিনি জাত ধর্ম বর্ণ নির্বিশেষে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রায় 68টা প্রকল্পের মাধ্যমে তৃণমূল স্তর পর্যন্ত তিনি উপযোগিতা পৌঁছে দিয়েছেন। আমি মানুষকে বলবো
যে দেখুন, আমি তো আপনারা তো আমাকে অনেক দিন ধরে দেখছেন, আমি রাজনীতির সঙ্গে যুক্ত, আমি আপনাদের পাশে আছি। যখনই অসুবিধায় পড়েছেন তখনই আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি। তা আপনাদের যে কোনো প্রয়োজনে আমি আছি। অন্যদিকে কাশীপুর বেলগাছিয়া কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে অতীন ঘোষকে। তিনি কি বলেছেন শোনাবো। গত 5 বছর বিধানসভা কেন্দ্রে একজন নিরলস কর্মী হিসেবে নিবিড়ভাবে জনসংযোগ করেছি। 5টা জনসংযোগ অফিস করেছি, পার্টি অফিস নয়, জনসংযোগ অফিস, যেখানে সব মানুষ আসতে পারে। তার মধ্যে জনসংযোগ করেছি। এলাকার বেসিক প্রবলেম এই বিধানসভা কেন্দ্রের বিশেষ করে পূর্ব দিকে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর ওয়ার্ড মানে একদম জলমগ্ন হয়ে থাকতো। সেটাও আমাদের রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের সাহায্য নিয়ে প্রায় 40 কোটি টাকা অনুমোদন করে নিকাশির কাজ প্রায় সম্পূর্ণ হওয়ার পথে। 2 নম্বর বেলগাছিয়ার সংখ্যালঘু যে অঞ্চল আছে, খুব কষ্টের মধ্যে থাকে প্রায় 70,000 মানুষ। ওদের দীর্ঘদিনের দাবি ছিল স্বাস্থ্যকেন্দ্র আর কমিউনিটি হল। 2টো কমিউনিটি হলের কাজ চলছে। স্বাস্থ্যকেন্দ্র 2টো স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে দিয়েছে। এছাড়া বিধানসভা কেন্দ্রের আবাস প্রকল্প থেকে শুরু করে কলকাতা পুরসভার প্রকল্প থেকে বহু অর্থ ব্যয়ে প্রত্যেকটি অঞ্চলকে তার উন্নয়নের কাজ হয়েছে। কলকাতা পুরসভা, রাজ্য সরকারের আবাস, আমার পাড়া আমার সমাধান প্রকল্প থেকে শুরু করে এইগুলো সবাইকে নিয়ে, অঞ্চলের কর্মীদের, কাউন্সিলরদের সবাইকে নিয়ে এই কাজগুলো করতে পেরেছি। মানুষের সাথে নিবিড় জনসংযোগ হয়েছি, কর্মীদের পাশে থেকেছি। সিপিএমও কিন্তু এই মুহূর্তে জোর কদমে প্রচার চালাচ্ছে। বাম প্রার্থী দীপু দাস ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন। পিকনিক গার্ডেন থেকে সেই ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। অর্ণব, প্রচারে মূলত কোন কোন বিষয়কে জোর দিচ্ছেন বাম প্রার্থী? দেখো, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পিকনিক গার্ডেন, সেখানে কিন্তু দেওয়াল লিখন হচ্ছে দুর্নীতিমুক্ত স্বচ্ছ সরকার গড়তে কসবা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী দীপু দাসকে জয়ী করুন, এবং এখানে পরপর দেওয়াল লিখন চলছে। দীপু দাস আমাদের সঙ্গে রয়েছেন। দীপুদি, আপনার থেকে জানতে চাইবো, আপনি 10 বছর কলকাতা পুরসভার একসময় কাউন্সিলর ছিলেন এবং সেই অঞ্চল থেকে আজকে আপনি বিধানসভা নির্বাচনে লড়ছেন। তো এলাকাটা কতটা সুবিধা হবে এই জায়গা থেকে লড়তে? না, এলাকার মানুষ তো সব সময় পাশে থাকেন। আপনি যদি কালকেও আপনি বিধানসভার ভোট স্বচ্ছভাবে হয়, দেখবেন এলাকার মানুষের বামপন্থীদের পক্ষে। পরশুদিন যদি কলকাতা কর্পোরেশনের ভোট হয়, তাও মানুষ বামপন্থীদের পক্ষে থাকবে। এখানকার মানুষ বামপন্থীদের পক্ষে, কারণ বামপন্থীরা যেভাবে এখানে মানুষের পাশে থেকে যেভাবে কাজ করে, আজকে শূন্য আমরা, তা সত্ত্বেই অঞ্চলের মানুষের যে কোনো বিপদ আপদে পাশে থাকি আমরা, ফলে মানুষ আমাদের পাশে আছে। তৃণমূলের এখনো অবধি প্রার্থী তো ঘোষণা হয়ে গিয়েছে, বিজেপির এই কেন্দ্রে ঘোষণা হয়নি, কিন্তু তৃণমূল প্রার্থী হচ্ছেন জাভেদ আহমেদ খান। তার বিরুদ্ধে আপনি লড়ছেন, কিভাবে দেখছেন? না, জাভেদ বাবু আমার বয়স্ক ব্যক্তি, উনি শ্রদ্ধেয়, উনি আমার অভিভাবক বড়, কিন্তু সেটা তো বিষয় না। বিষয়টা হচ্ছে যে উনি যে এমএলএ রয়েছেন কসবা বিধানসভায়, কোনো উন্নয়ন হয়নি, কোনো উন্নয়ন হয়নি। উপরন্ত দুর্নীতিগ্রস্ত সরকারের সঙ্গে উনি দুষ্কৃতীদের যুক্ত করেছেন কসবা বিধানসভায়। ওনার কাউন্সিলরকে গুলি করতে আসেন, সেই অপরাধী আজ পর্যন্ত ধরা পড়ে না। ওনার অঞ্চল 108-এ মার্টিনপাড়া প্রত্যেকটা জায়গার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, গুলি, খুন, আগুন লাগছে, বেআইনি বাড়ি ভেঙে পড়ছে। একটা সুস্থ সুন্দর পরিবেশ ছিল কসবা বিধানসভার। এই আমাদের কমরেড সচিন্দা ছিলেন সেই বিধানসভার, আমাদের বিধায়ক ছিলেন, কমরেড রবীন্দ্র বিধায়ক ছিলেন। সেই কসবা যেখান থেকে মানুষ দৌড়ে দৌড়ে কলকাতার ইস্টার্ন বাইপাস হওয়ার পর কসবাতে মানুষ এসছেন, বসবাস শুরু করেছেন, আজকে সেই কসবা অঞ্চলের মধ্যে একটা সন্ত্রাস তৈরি করেছে। আমাদের কাজ হলো দুর্নীতি এবং দুষ্কৃতি যেভাবে পাশাপাশি হাত ধরে এই সরকারটা পরিচালনা করছে, তার বিরুদ্ধে দাঁড়িয়েই মানুষকে সজাগ হতে, এবং মানুষ তার পাশে থেকেই আমাদের লাল ঝান্ডাকে বেছে নেবে, আমাদের বামপন্থীদের পাশে থাকবে। এই বিধানসভাতেই এক সময় কিন্তু কাউন্সিলরের ওপর গুলি চালানোর ঘটনা চলেছিল, এবং সেই বিষয়গুলোকে সামনে রাখছেন যে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি, এইগুলোকে সামনে রেখেই মূলত দীপু দাস বলে একাধিক ইস্যুকে সামনে রেখে বামেরা কিন্তু প্রচার শুরু করেছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।